আজকে আমরা আলোচনা শুরু করব তাপগতিবিদ্যা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স নিয়ে। তো আমাদের তাপগতিবিদ্যা পড়তে গেলে প্রথমে বুঝতে হবে যে তাপ এবং তাপমাত্রা এদের মধ্যে পার্থক্য কি। তাপ তাপ এবং তাপমাত্রা, টেম্পারেচার। তাপ হলো এক প্রকার শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি এবং তাপের একক, তাপকে দুইটা এককে প্রকাশ করা হয়, একটা হলো জুল এবং আরেকটা হলো ক্যালোরি। তো জুলের সাথে ক্যালোরির সম্পর্কটা কীরকম? জুলের সাথে ক্যালোরির সম্পর্কটা হলো যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, অথবা কোনো কোনো জায়গাতে 4.18 জুলও হিসাব করা হয়। আর টেম্পারেচার, টেম্পারেচার মানে হলো তাপীয় অবস্থা, কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে যে ওই বস্তুটা তাপ গ্রহণ করলো বা তাপ বর্জন করলো, এই অবস্থায় তাপ গ্রহণের পরে তার অবস্থাটা কীরকম বা তাপ বর্জনের পরে তার অবস্থাটা কীরকম, এটাই হলো টেম্পারেচার বা তাপমাত্রা, তাপীয় অবস্থা। এখন এই তাপীয় অবস্থা বা টেম্পারেচারকে অনেকগুলা এককে প্রকাশ করা হয়। তার মধ্যে মূলত আমরা এই তিনটে একককে খুব বেশি ব্যবহার করে থাকি, বহুল প্রচলিত একক বলা যায়। একটা হলো ডিগ্রি সেলসিয়াস, একটা ডিগ্রি ফারেনহাইট, আর একটা হলো কেলভিন। তো এই তিনটে এককে এখন একটা বস্তু, দুইটা বস্তুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে সেই দুইটা বস্তু থেকে কোন দিকে তাপ সঞ্চালিত হবে। ধরলাম এটা একটা বস্তু, যেটা এ বস্তু, এইটা একটা বস্তু, এইটা বস্তু হলো বি বস্তু। তো আমি ধরলাম যে এই বস্তুর ভিতরে তাপ আছে 500 জুল, এই বস্তুর ভিতরে তাপ আছে 500 জুল এবং এই বস্তুর ভিতরে তাপ আছে 400 জুল। এখন তাপ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে তাপ যাবে এই সিদ্ধান্তটা কিন্তু আমরা তাপের পরিমাণ থেকে দিতে পারবো না। এই তাপের পরিমাণ দেখে কিন্তু বলা যাবে না যে কোন বস্তু থেকে তাপ কোন বস্তুর দিকে যাবে। এটা ডিপেন্ড করবে কার উপর? তাপমাত্রার উপর। একটা বস্তু তাপমাত্রার উপর নির্ভরশীল যে বস্তুটার তাপ কোন দিকে সঞ্চালিত হবে। তাহলে তাপমাত্রা বেশি থেকে সবসময় কমের দিকে তাপ সঞ্চালিত হয়। তো যদি আমরা ধরে নেই যে এই বস্তুর টেম্পারেচার হলো 50 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা, এবং এই বস্তুর টেম্পারেচার যদি হয় 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের দিকে তাপ সঞ্চালিত হবে বা তাপ পরিবহন হবে, এই বস্তু থেকে এই বস্তুর দিকে তাপ যাবে, বি বস্তুটা তাপ গ্রহণ করবে। অথবা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে আমরা পরিবেশের মধ্যে ধরলাম যে এইটা একটা টেবিল, তো টেবিলের উপরে আমরা কি করলাম যে একখণ্ড বরফকে রাখলাম। তাহলে একখণ্ড বরফকে যদি রাখি, বরফের তাপমাত্রা কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ধরে নিলাম যে এইখানে আমরা রাখছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এবার কি হবে যে এই পরিবেশ যখন টেবিলের উপরে রাখলাম, তাহলে আমাদের পরিবেশের তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ন্যাচারালি আমরা কি দেখি যে আস্তে আস্তে বরফটা গলে যায়। গলে যায় কারণ কি? কারণ এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশ থেকে এই বরফটা কি করবে? আস্তে আস্তে তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করতে করতে এই বরফ থেকে তৈরি হবে পানি। এরপরে পানির তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে যখন পানির তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা দুটো সমান হয়ে যাবে, মানে পানিও যখন 25 ডিগ্রি সেলসিয়াস বা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, এরপরে আর তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে? তাহলে দুইটা বস্তু বা তিনটা বস্তু বা অনেকগুলো বস্তুর মধ্যে তাপ পরিবহন কিভাবে হবে সেই সিদ্ধান্তটা আমরা দিব কোত্থেকে? তাপমাত্রা থেকে। তাপমাত্রা পার্থক্যের উপর নির্ভরশীল যে তাপ কোন দিক থেকে কোন দিকে পরিবহন হবে, এবং যতক্ষণ পর্যন্ত তারা তাপীয় সমতায় না আসবে, সমতা মানে হলো একই তাপমাত্রায় না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তাদের ভিতরে তাপের পরিবহন চলতে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা সূত্র শিখব, যে সূত্রটা হলো বিজ্ঞানী ফাউলারের জিরো প্রথম সূত্র তাপগতিবিদ্যার, সরি শূন্যতম সূত্র, কি বলতেছি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে কি বলা আছে? সোজা কথা, যদি এরকম হয় যে আমরা তিনটা বস্তুকে পাশাপাশি রাখি, আমি ধরলাম যে তিনটা বস্তু পাশাপাশি আছে এরকম, তাহলে এইটা একটা বস্তু এ, এইটা একটা বস্তু বি, আর এইটা একটা বস্তু সি, এরকম তিনটা বস্তুকে পাশাপাশি রাখা আছে। এখন যদি এরকম হয় যে এ এবং বি এই দুইটা বস্তু আছে কি? তাপীয় সমতায়। তাপীয় সমতা মানে এদের মধ্যে তাপমাত্রা সমান, এদের মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটতেছে না। আবার যদি আমরা বলি যে এর সাথে বি তাপীয় সমতায় আছে, আবার বি এর সাথে সি এও তাপীয় সমতায় আছে, তার মানে কি এর সাথে বি এর কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, আবার বি এর সাথে সি এরও কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই
এ এবং সি এরাও সমতায় থাকবে। মানে যদি আমি বি কে না নিয়ে শুধু এ আর সি কে পাশাপাশি রাখতাম তাহলে এদের মধ্যেও কোনো তাপের আদান প্রদান হতো না, মানে এরাও তাপীয় সমতায় থাকতো, এদের মধ্যেও তাপমাত্রা সেম হতো। ঠিক আছে, তো আলটিমেটলি কথাটা এরকমই, কথাটা একটু সূত্রের বিবৃতি হিসেবে অন্যভাবে বলছে। হ্যাঁ, তাহলে যদি আমরা বিবৃতিটা বলি যে শূন্যতম সূত্রের বিবৃতিটা অ্যাকচুয়ালি কী ছিল, বিবৃতিটা ছিল যদি প্রথমোক্ত দুটি বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকে। তার মানে দেখো, প্রথমোক্ত দুটি বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকা মানে কি, খেয়াল করো যে এ যে বস্তুটা আছে, প্রথমোক্ত দুইটা বস্তু আমরা ধরলাম এ আর বি, তাহলে এ এবং বি এরা দুইজন তাপীয় সাম্যাবস্থায় থাকবে, মানে কি এদের মধ্যে তাপীয় সমতা থাকবে। এবং প্রথমোক্ত দুটি বস্তু তৃতীয় বস্তুর সাথে, তাহলে এ বস্তুটাও হলো সি এর সাথে তাপীয় সাম্যে থাকবে এবং বি বস্তুটাও সি এর সাথে তাপীয় সাম্যে থাকবে। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো যে এ আর বি এরা দুইজনও তাপীয় সমতায় আছে। খুবই সহজ একটা কথা, খুব এর মধ্যে খুব কঠিন কিছু নাই। আর এই সূত্রটা বলেন হলো বিজ্ঞানী ফাউলার। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যেটা কার সূত্র। তাহলে বিবৃতিটা কি, প্রথমোক্ত দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকে তাহলে প্রথম দুটি বস্তু তারাও নিজেদের মধ্যে বা পরস্পরের মধ্যে তাপীয় সাম্যে থাকবে। এরপরে আমরা চলে যাব আমাদের তাপমাত্রার আলোচনায়। তাহলে আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তাপমাত্রা, তাপমাত্রার যে স্কেলগুলোর ভিতরে সম্পর্ক আছে, এই স্কেলগুলোর মধ্যে যে সম্পর্কগুলো থাকবে, এই সম্পর্কগুলো আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করার দরকার নেই, আমাদের খালি সম্পর্কগুলো একটু দেখে রাখলেই চলবে। ঠিক আছে, তো তাহলে চলো আমরা সম্পর্কগুলো একটু দেখি। এটা আমরা শুরু করতেছি একদম ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য যে সূত্রটা লাগে সেখান থেকে। আচ্ছা, এখানে কি কি দেখো, এক্স, এক্স মানে হলো একটা টেম্পারেচার, এক্স আইস মানে হলো ওই মিটার ওই স্কেলে, ওই টেম্পারেচার স্কেলে এক্স আইস, এক্স আইস মানে হলো বরফ বিন্দু, মানে যেই তাপমাত্রায় পানি থেকে বরফ হয় বা বরফ যেই তাপমাত্রায় থাকে। তারপরে হলো স্টিম বিন্দু, যেই তাপমাত্রায় বাষ্প হয়, আর এখানে আইসা মানে আবার হলো বরফ বিন্দু। এইখান থেকে আমরা এইভাবেই প্রত্যেকটা স্কেলকে এইভাবে লিখবো। তাহলে সেলসিয়াসের জন্য সি, তাহলে চিন্তা করো যে সেলসিয়াস স্কেলের জন্য বরফ হয় কত তাপমাত্রায়, 0। এরপরে বাষ্প হয় কত, 100, তারপরে আবার বরফ হয় 0-তে। তারপরে এফ, এফ হলো ফারেনহাইট, ফারেনহাইট স্কেলের জন্য বাষ্প হয় কত, বরফ হয় কতর জন্য, 32 ডিগ্রি ফারেনহাইটের জন্য, আর বাষ্প হয় 212 মাইনাস আবার 32। এরপর কেলভিন, কেলভিনের জন্য বরফ বিন্দু কত হবে, 273 কেলভিন, তারপরে হলো 373-এ বাষ্প, 273-এ আবার বরফ। এই এই প্যাটার্নে আমরা এগুলোকে সাজাই লিখলে এদের মধ্যে একটা সম্পর্ক রেডি করে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকে যদি আমরা একটু ছোট করে লিখি তাহলে এইভাবে লেখা যাবে, এক্স স্টিম মাইনাস এক্স আইস সমান C/100 সমান F মাইনাস 32/180 K মাইনাস 273/100। আচ্ছা, এখান থেকে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য মাঝে মাঝে ক্যালকুলেশন করতে বলে, তো সেলসিয়াসের সাথে বললে তখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য আমরা এই অংশটুকু নিব, সেলসিয়াসের জন্য এই প্রথম অংশটুকু সেলসিয়াস সহ নিব। ফারেনহাইটের সাথে বললে তখন আমরা নিব ফারেনহাইটের সাথে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এখন অনেকে এই সূত্রটাকে এইভাবে মনে রাখে, কারণ এই অংশটুকুর মধ্যে কিন্তু আবার কাটাকাটি করা যায়, নিচের অংশটা এইটা। বাট আমার সাজেশন হলো যে পুরোটা মনে রাখলে সুবিধা কি, যে কাটাকাটি করার সময় কিন্তু আমরা এইটা, যেমন যদি আমি শুধু এইটুকুকে লিখতাম দেখো, তাহলে এইটুকু থেকে মানে এই প্রথম অংশটা বাদ দিয়ে যদি লিখতাম তাহলে এইটুকু থেকে সবাইকে কিন্তু 20 দিয়ে কাটা যায়, তাহলে তখন এইটাকে এইভাবে লেখা যাবে, এই অংশটুকুকে এইভাবে লেখা যায় এইটুকু। তো এইটুকু আমাদের কি কাজে লাগবে, এইটুকু কাজে লাগবে হলো স্কেল কনভার্সনের ক্ষেত্রে, যেমন সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইটে যাব, হয়তো বলে দিল প্রশ্নে এরকম বলতে পারে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে, তখন আমরা এই দুইটার মধ্যে সম্পর্ক নিব, এখান থেকে ফারেনহাইট বের করব। কিন্তু এইটা ডিরেক্ট মনে রাখলে সুবিধাটা কি হবে, যে এইটাকে সাথে কিন্তু আমি এর আগে কানেকশন করতে পারবো না, কারণ কাটাকাটি করার সময় কিন্তু একে নেওয়া হয়নি। তো এই জন্য এই পুরোটাকে মনে রাখা সবচেয়ে বেশি ভালো, এতে পরীক্ষাতে ভুল হওয়ার চান্স কম থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হলো তাপমাত্রার পার্থক্যের সাথে স্কেলের সম্পর্ক।
তাপমাত্রার পার্থক্যের সাথে স্কেলের সম্পর্ক। এইটা এই সূত্রটা কীরকম? তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট, এরপরে হলো কেলভিনের পার্থক্য 5। আচ্ছা, এখন দেখো এই সূত্রটা কোন কাজে লাগবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, বলল যে কোনো একটা বস্তুর জন্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলো, তাহলে ফারেনহাইটে বস্তুটির তাপমাত্রা পার্থক্য কত হবে? এই তাহলে এটা তাপমাত্রা পার্থক্যের জন্য দেখো বলতেছে কি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হলো, তাহলে এখানে তাপমাত্রার পার্থক্য হলো কত? 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস। জানতে চাওয়া হচ্ছে যে ফারেনহাইটে বস্তুটির তাপমাত্রার পার্থক্য কত হবে। তাপমাত্রা কিন্তু চাইনি, চাইছে কি তাপমাত্রা পার্থক্য, ডিফারেন্সটা কত হবে। এখন কেউ যদি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করে, আবার 35 ডিগ্রি সেলসিয়াস থেকে আরেকটা ফারেনহাইট বের করে এবং দুইটাকে বিয়োগ করে দেয়, তাও কিন্তু হবে। বাট সেটা এমসিকিউ এর জন্য খুবই লেন্দি একটা প্রসেস। তো এই জন্য আমরা এমসিকিউ এর ক্ষেত্রে এই তাপমাত্রার পার্থক্যের জন্য এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তাহলে খেয়াল করে দেখো সেলসিয়াসে, তাহলে ডেল সি বাই 5, এখানে আমরা নিব ডেল এফ বাই 9। তাহলে এখান থেকে আমরা কি বের করতে চাচ্ছি? এখান থেকে আমরা বের করতে চাচ্ছি ফারেনহাইটে কত পার্থক্য হবে। তাহলে ডেল সি বাই 5 ইন্টু 9। তাহলে খেয়াল করো ডেল সি মানে কি তাপমাত্রার পার্থক্য কোথায়? সেলসিয়াসে। তাহলে আমরা এখানে কি করব, এই যে 5 ডিগ্রি সেলসিয়াসটা বসাই দিব। তাহলে 5 বসাই দিলে থাকে কত? 9 ডিগ্রি ফারেনহাইট, কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের ওই তাপমাত্রার পার্থক্য যখন সেলসিয়াসে 5 ডিগ্রি, তখন সেটা হবে কত? ফারেনহাইটে গেলে 9 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই তাপমাত্রা রিলেটেড আরও কিছু সূত্র সম্পর্কে একটু জানবো, যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, লাগতে পারে পরীক্ষায়। আচ্ছা, এবার তাপমাত্রা থেকে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? দেখো টেম্পারেচার থেকে থিটা ইজ ইকুয়াল টু এল থিটা মাইনাস এল নট, এল 100 মাইনাস এল নট ইন্টু 100%, সরি 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তাহলে এই সূত্রটা কি সূত্র এবং এই সূত্রটা আমাদের কি কাজে লাগবে, দেখো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই সূত্রটা কাজে লাগবে হলো যে থার্মোমিটার সম্পর্কে সবারই ধারণা আছে। এই লেকচারে আমরা খুব বেশি ডিটেলস আলোচনা করতেছি না, এই সূত্রের ডেরিভেশনগুলো আমরা আলোচনা করতেছি না এই লেকচারে। তো এই জন্য জাস্ট খালি সূত্রের অ্যাপ্লিকেশন এবং এই যেই জিনিসপত্রগুলো একদম আলোচনা না করলেই না, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট যেই সূত্রগুলোতে একদম ডিটেলস, খুব বেশি ডিটেলস দরকার নাই, এই সূত্রগুলোতে আমরা খুব বেশি ডিটেলসে যাব না। দেখো এই এল মানে কি? দৈর্ঘ্য। এল সবসময় ব্যবহার করা হয় দৈর্ঘ্যের ক্ষেত্রেই, তো এখানেও তার ব্যতিক্রম হয়নি। এল মানে হলো দৈর্ঘ্য। থার্মোমিটার কিভাবে কাজ করে দেখো, একটু মনে করে দেখো থার্মোমিটার কি হয়, যখন টেম্পারেচার বাড়ে তখন ওই ভিতরে যে পারদ থাকে, পারদের উচ্চতা বৃদ্ধি পায়, মানে পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন আমরা ওই পারদের, যদি এরকম হতো যে পারদের গায়ে, থার্মোমিটারের গায়ে যে দাগ কাটা থাকে টেম্পারেচারের, যদি দাগ কাটা না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা তাপমাত্রা নির্ণয় করতাম কিভাবে? তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করতাম। কিভাবে দেখো, L0 মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দৈর্ঘ্য কতটুকু ছিল, মানে যখন তাপমাত্রা 0 ডিগ্রি তখন তার দৈর্ঘ্য কতটুকু, মানে কতটুকু উচ্চতা পর্যন্ত পারদটা আছে স্কেলের ভিতরে বা নলের ভিতরে। এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি যায়, তাহলে পারদটা কতটুকু উচ্চতা পর্যন্ত যাবে, এবং আমি যেই তাপমাত্রায় পরিমাপ করতেছি, যেই তাপমাত্রা পরিমাপ করার জন্য আমি নিলাম, সেই তাপমাত্রার জন্য তার দৈর্ঘ্য কতটুকু গেছে। তাহলে এই সকল মানগুলোকে যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা এইখান থেকে টেম্পারেচারটা বের করতে পারবো যে এখন তাহলে আমার টেম্পারেচার কত। ঠিক আছে? তাহলে খেয়াল করো 100 ডিগ্রি সেলসিয়াস বা L100 মানে হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য, এবং এল থিটা মানে আমি যেই তাপমাত্রাটা পরিমাপ করতেছি ওই সময় তার দৈর্ঘ্য কতটুকু। এই মানগুলোকে আমি এখানে বসাই দিয়ে তাপমাত্রা বের করতে পারবো। আবার চাইলে দৈর্ঘ্য না, এই সূত্রটাকে কিন্তু আবার আয়তনের জন্য ইউজ করা যায়। যদি আমরা আয়তন দিয়ে বের করতে চাই, তাও কিন্তু আমরা এই সূত্রটাকে কাজে লাগাইতে পারবো। তখন কি হবে, যেই কথাবার্তাগুলো বললাম ওই সেম কথাবার্তাগুলোই তখন হয়ে যাবে কার জন্য? আয়তনের জন্য। আচ্ছা, এরপরে চাইলে এই সূত্রটাকে কিন্তু আবার ব্যবহার করা যায় রোধের ক্ষেত্রেও। রোধ দিয়েও কিন্তু এটাকে হিসাব করা যায়।
তাহলে রোধেরটা অলরেডি চলতরিতে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, θ°C তাপমাত্রায় রোধ, R0 মানে 0°C তাপমাত্রায় রোধ, আর 100 মানে হলো 100°C তাপমাত্রায় রোধ। এরপরে কিন্তু এটাকে আবার চাপ দিয়েও হিসাব করা যায়, চাপের ক্ষেত্রেও। তো এই জন্য সকল সূত্রগুলো তোমার মনে রাখার দরকার নেই, জাস্ট তুমি একটা মনে রাখবে। এরপরে প্রশ্নে দেখবা যে তোমাকে কি দিয়ে, মানে কার সাপেক্ষে টেম্পারেচার বের করতে বলতেছে, যার সাপেক্ষে বের করতে বলবে সেই অনুযায়ী সূত্রগুলোকে ব্যবহার করলেই চলবে। ঠিক আছে, এবার আমরা যাব আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটার নাম হলো ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট মানে হলো ত্রৈধ বিন্দু। ট্রিপল বা ত্রৈধ মানেই বুঝতেছো যে এখানে তিনটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, তিনটা কিছু একটা তিনটা হবে। ত্রৈধ বা ট্রিপল মানে হলো তিনটার কথা বলা হচ্ছে, যে এটা এমন একটা টেম্পারেচার, এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে তিনটা অবস্থায় বিরাজমান থাকে। তিনটা অবস্থা মানে কিরকম? তিনটা অবস্থা মানে হলো যে বাষ্প, বরফ এবং লিকুইড, এই তিনটা ক্ষেত্রেই তরল, বাষ্প এবং বরফ, এই তিনটা অবস্থায় একই তাপমাত্রায় বিরাজমান থাকে আসে। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে পসিবল, মানে এটা কেমনে হতে পারে? তো এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে পানির চাপ 4.58 মিলিমিটার পারদ, এই চাপে পানির ত্রৈধবিন্দুর ক্ষেত্রে টেম্পারেচারটা হলো এত কেলভিন। এই চাপ এবং এই তাপমাত্রায় যদি পানিকে রাখা হয়, তাহলে সেই পানি অটোমেটিক্যালি ওই অবস্থাতে বরফ হিসেবেও থাকতে পারবে, আবার তরলও হবে এবং বাষ্পও হবে। এখন এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার, চিন্তা করতে খুবই কষ্ট হতে পারে। সমস্যা নাই, আমি এই লেকচারের সাথে তোমাদেরকে একটা ডেমো ভিডিও অ্যাড করে দিব, যেটা দেখার জন্য যে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং চাপে কী হবে, একই সাথেই বরফ হচ্ছে, সেখান থেকে আবার তরল, আবার বাষ্প, আবার বরফ, এইভাবে ওই জায়গাতে অবস্থাটা কি হয় যে তারা সাম্যে থাকে বা সাম্য অবস্থায় থাকে বা একই অবস্থায় বিরাজ করে। ঠিক আছে, একইভাবে তিনটা অবস্থায় মেনটেন করতে পারে এই টেম্পারেচার এবং এই চাপে। ঠিক আছে, তো পানির ক্ষেত্রে এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই পানির ত্রৈধ বিন্দু দিয়েও আবার কিন্তু কিছু জিনিসপত্র বের করা যায়, যেমন দেখো টেম্পারেচার বের করা যায়। টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু, যদি এইটাও আবার লেখা যায়, দেখো এল টি আর ইন্টু 273.16, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এই সূত্রগুলোও কিন্তু অনেকটাই কাজে লাগবে পরীক্ষায়, কারণ এই জিনিসপত্রগুলো, এই সূত্রগুলো সম্পর্কে অনেকেই খুব বেশি একটা পড়াশোনা করে না বা খুব গুরুত্ব দেয় না। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, অ্যাডমিশনেতেও আসার চান্স অনেক বেশি। তাহলে টেম্পারেচার, এখানে এল মানে কি? দৈর্ঘ্য। কোন দৈর্ঘ্য? এই যে টি তাপমাত্রা, ওই যে আগের মতোই, যে নির্দিষ্ট তাপমাত্রা, আমি নির্দিষ্ট একটা তাপমাত্রায় দৈর্ঘ্য, মানে আমি যেই তাপমাত্রা হিসাব করতে চাই, তাহলে ওই তাপমাত্রায় আমি দৈর্ঘ্যটা মেপে নিব, মেপে নিয়ে এখানে মান বসাই দিব, কারণ আমি তো টেম্পারেচার জানি না, আমার টার্গেট তো টেম্পারেচারই বের করা। আর এলটিআর মানে হলো ট্রিপল পয়েন্টের দৈর্ঘ্য, মানে পানিকে যদি ত্রৈধ বিন্দু বা এই যে এই তাপমাত্রায় নেওয়া হয়, তাহলে এই তাপমাত্রায় তার দৈর্ঘ্য কতটুকু হবে, আর 273.16 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা দৈর্ঘ্যের ক্ষেত্রেও ইউজ করা যাবে, এইটাকে আবার আয়তনের ক্ষেত্রেও ইউজ করা যাবে ওই আগের মতোই। এইটাকে আবার চাইলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারবো কিসে, এই সূত্রটাকে আবার চাপের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তাহলে যদি ত্রৈধ বিন্দুর সাথে সম্পর্ক হয়, যে প্রশ্নে তোমাকে একটা দৈর্ঘ্য দিয়ে দিল, ত্রৈধ বিন্দু দৈর্ঘ্য দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে তুমি টেম্পারেচার বের করার জন্য এই সূত্রগুলোকে ব্যবহার করতে পারো। তাহলে আমরা এই দুই ক্যাটাগরি সূত্র সম্পর্কে জানলাম। এই সূত্রগুলো কোথা থেকে আসছে খুব বেশি ডিটেলস জানার দরকার নেই, যা সূত্রগুলো একবার, বেশি না, একটা করে সূত্র দেখো, এই দৈর্ঘ্যটা মনে রাখো, এই দৈর্ঘ্যটা মনে রাখো। এরপরে রোধ বলুক, চাপ বলুক বা আয়তন বলুক, সব ক্ষেত্রে ওই একই সূত্রেই, খালি টার্মগুলোকে পরিবর্তন করে সূত্রের চেহারা একই রকম থাকবে, ওখানে মান বসিয়ে দিলে আমরা মানগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো উষ্ণতা মিতিক
ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম কি? এই জিনিসপত্রগুলো জ্ঞানমূলকের জন্য লাগতে পারে, বাট জানা ভালো আর কি। উষ্ণতামিতিক ধর্ম কি জিনিস দেখো, উষ্ণতামিতিক ধর্ম হলো যে তাপমাত্রা পরিবর্তনের ফলে যেই ধর্মগুলো বা যেই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় বা যেই ধর্মের পরিবর্তনকে কাজে লাগায় সেখান থেকে তাপমাত্রা নির্ণয় করা যায়। কিরকম? এই যে আমরা একটু আগে বললাম যে থার্মোমিটারের ক্ষেত্রে পারদের কি হয়, যে পারদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা আয়তন বৃদ্ধি পায়। এই দৈর্ঘ্য বৃদ্ধি, আয়তন বৃদ্ধি বা কারোর ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলাকে ব্যবহার করে আমরা সূত্র প্রয়োগ করে, দেখো একটু আগে যে সূত্রগুলো আমরা দেখলাম, এই সূত্র প্রয়োগ করে আমরা সেখান থেকে কি করতে পারি, টেম্পারেচার বের করতে পারি। তো এই জিনিসপত্রগুলাই, এই ধর্মগুলাকেই বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। যেমন দৈর্ঘ্য, এই ক্ষেত্রে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য একটা উষ্ণতামিতিক ধর্ম, আয়তন একটা উষ্ণতামিতিক ধর্ম। আচ্ছা, এরপরে উষ্ণতামিতিক পদার্থ। উষ্ণতামিতিক পদার্থ হলো যেই পদার্থগুলা এই ধর্ম মেনটেন করে যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিছু জিনিসপত্র পরিবর্তন হচ্ছে বা কিছু ধর্ম পরিবর্তন হচ্ছে, ওই পদার্থগুলাকেই বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে?